স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাধারণ ক্ষমার আওতায় ৬,০০০ বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ২০২৫-এ নির্বাচন দেওয়ার পরিকল্পনা, প্রহসন বলছে বিরোধীরা। ফের উত্তপ্ত ভারত চীন সীমান্ত। লাদাখের ভূখণ্ড নিয়ে নতুন দুই অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চীনের, প্রতিবাদ ভারতের। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, অপসারণের চাপ বাড়াচ্ছে কনজারভেটিভ পার্টি। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। প্রায় ৬,০০০ বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি মিলছে। এমনকি এবছর নির্বাচন দেওয়ার কথাও ভাবছে সামরিক সরকার, যদিও জান্তার এই কথায় আস্থা রাখতে নারাজ বিরোধীরা। ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৬,০০০ বন্দীকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার। ১৮০ জন বিদেশি সহ মোট ৫,৮৬৪ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি মিলছে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জান্তা সরকার বলছে এ বছরই নির্বাচন দিবে, যদিও সরকারের এই বক্তব্যকে প্রহসন বলছে বিরোধীরা। সামরিক সরকারের হাতে বন্দীদের মধ্যে দেশটির সাবেক নেত্রী নোবেলজয়ী অং সান সুচিও রয়েছেন। সুচিকে ১৪টি ফৌজদারি অভিযোগের আওতায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২১ সাল থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করলে তা কঠোরভাবে দমন করছে জান্তা সরকার। এতে দেশ জুড়ে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফের উত্তপ্ত হয়ে উঠছে ভারত চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় এই দুই দেশের। ডেমচক ও দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয় পক্ষই। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে চীন। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সীমান্ত পরিস্থিতি যে শান্ত হয়নি, এবারে তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরো ২টি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি প্রতিষ্ঠা করেছে বেইজিং। ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে। এরই মধ্যে বেইজিং এর কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ৩ জানুয়ারি এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি। চীনের জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার হয়েছে। তারপর এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনা জন্ম দিল। গত সপ্তাহে ২৭ ডিসেম্বর চীনের উত্তর পশ্চিমে জিনজিয়াং উইঘুর অটোনোমাস রিজিয়ন সরকার নতুন দুটি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার কথা জানায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। অঞ্চল দুটির নাম যথাক্রমে হেয়ান কাউন্টি ও হেকাই কাউন্টি। সিনহুয়া আরও জানায়, চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে নতুন কাউন্টি দুটির অনুমোদন দিয়েছে। নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু এই অঞ্চল দুটির বেশ কিছু অংশ ভারতের লাদাখে পড়েছে। স্বাভাবিকভাবেই দেশটির এই পদক্ষেপে ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো নদে বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বিগ্ন ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগের কথা জানান। বলেন, এ বিষয়ে দিল্লির মতামত ও উদ্বেগের কথা জানানো হয়েছে বেইজিংকে। জয়সওয়াল আরও বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশের কিছু অধিকার আছে। প্রস্তাবিত বাঁধ দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলবে। ঢাকা দিল্লি এই বিষয়ে চিন্তিত বলেও দাবি করেন তিনি। এই বাঁধ নির্মাণে চীনের খরচ হবে আনুমানিক 13,700 কোটি ডলার। দেশটি থ্রি গর্জেস বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাঁধটি, আর এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। First about the dam. Both our countries আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়ার পর এবারে আরও এক অভিযোগ উঠল টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। লন্ডনে তাকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যবসায়ী। 6,50,000 পাউন্ডের ওই বাড়ির বিস্তারিত তথ্য দিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এদিকে একের পর এক দুর্নীতির অভিযোগের পর যুক্তরাজ্যে কনজারভেটিভ দলে চাপের মুখে রয়েছে টিউলিপ। ব্রিটেনের আলোচনার কেন্দ্রে এখন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ এবং নগর বিষয়ক মন্ত্রী। তবে শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকারের সাথে তার দুর্নীতির সংশ্লিষ্টতা উঠে আসছে। টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগের সংশ্লিষ্ট এক ব্যবসায়ী এবং তা হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম। ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত। 2004 সালে যা তাকে হস্তান্তর করা হয়। ফ্ল্যাটের বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গেল আগস্টে বিক্রি হয় 6,50,000 পাউন্ড, যা প্রায় 10 কোটি টাকা। এর আগে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতে পরিবারকে সহায়তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমন অবস্থায় নিজ দল এবং কনজারভেটিভ পার্টির প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি এর মধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বানও জানিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এবারে ক্ষমতা গ্রহণের আগেই আদালতের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হাসমানি মামলায় ট্রাম্পকে অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছে নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্শান। শপথ নেওয়ার মাত্র 10 দিন আগে এমন ঘটনা ঘটছে যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। আগামী 10 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার রায় ঘোষণা করবেন নিউ ইয়র্কের বিচারপতি জুয়ান মার্শান। বিচারপতি মার্শান বলেন, ট্রাম্পকে জেল বা জরিমানা নয়, বরং নিঃশর্ত অব্যাহতি দেওয়া হবে। তিনি শুনানিতে সশরীরে বা ভার্চুয়ালি অংশ নিতে পারবেন। এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আইনজীবীরা আবেদন করলেও বিচারপতি মার্শান তা খারিজ করেছেন। বিচারকের এমন পদক্ষেপ নিয়ে রিপাবলিকান দলের প্রার্থীরা ব্যাপক সমালোচনা করেছেন। তাদের দাবি, মামলাটি অবিলম্বে খারিজ করা উচিত। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে তিনি নির্বাচনের বিষয়ে মুখ না খোলেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এই রায় মার্কিন রাজনীতির ইতিহাসে এক বিরল মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে, যেখানে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ঠিক 10 দিন আগে আদালতে হাজির হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্পের জন্য একটি বড় আইনি চ্যালেঞ্জ হতে পারে। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন শপথে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শনিবার কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন তিনি। এই পদে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।
স্পিকার পুনর্নির্বাচিত হতে জনসনের 218 জন আইন প্রণেতার সমর্থন প্রয়োজন ছিল। তবে প্রথম দফার ভোটাভুটিতে তিনি 216 জনের সমর্থন পান। 215 জন আইন প্রণেতা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হাকিম জেফ্রিসকে ভোট দেন। I'm grateful for this nomination. I'm grateful for this election, for the confidence. বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার 2 জানুয়ারি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদার। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। বলেন, পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা 1 বছরের মধ্যে শেষ হয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে 2 দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর 2 দেশের মধ্যে সরাসরি কোনো বাণিজ্য হতো না। बांग्लादेश की विजिट मैं समझता हूँ कि बहुत जरूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ। গ্লোবাল টাইমে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গ্লোবাল টাইমে আরো একবার স্বাগত। গাজায় ইসরায়েলের হামলা থামার কোনো লক্ষণ নেই। একদিনে শিশুসহ 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দোহায় যুদ্ধবিরতির আলোচনা চললেও গত 2 দিনে আরও 150 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। গত 15 মাসের সহিংসতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 45,000। এদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মানবিক সংকটের মাঝে এই অস্ত্র বিক্রি নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনো মতে সচল থাকা হাসপাতালগুলোতে। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা। শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদাস সহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। এছাড়া উত্তর গাজার আল আওদা হাসপাতালে মেডিকেল টিম রোগী এবং কর্মীদের হুমকি দিয়ে সতর্ক করেছেন অবিলম্বে সরে না গেলে বোমা হামলা করা হবে। হামাস পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উত্তর গাজার হাসপাতাল ধ্বংস করেই চলেছে, যার ফলে 40,000 ফিলিস্তিনি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ, বন্দীদের মুক্তি, গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে পুনঃব্যক্ত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। অন্যদিকে ইসরায়েলের কাছে আরো $800 কোটি একটি প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন জো বাইডেন প্রশাসন। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় গাজায় বাসিন্দাদের সমর্থনে র্যালি করেছেন হাজারো মানুষ। চন্দ্রা, নিউজ 24। করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর এবারে চীনে হিউম্যান মেটাপনিমো ভাইরাস নামে একটি সংক্রমণ দ্রুতই ছড়িয়ে পড়ছে। তবে এই নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। এটিকে শীতের স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছে চীনা কর্মকর্তারা।
HMPV নামে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন এবং জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে এর মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে, যা করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়, তবে HMPVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে বলেন, শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি হয়, তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। গেল কয়েকদিন ধরে চীন জুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার হঠাৎ বৃদ্ধি ঘটেছে, যা মানুষকে করোনা ভাইরাসের মহামারীর কথা মনে করিয়ে দিচ্ছে। এর মধ্যে ইন্দোনেশিয়া, ভারত এবং জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে এ নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে সতর্ক করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG রফতানি 2024 সালে আগের বছরের তুলনায় 4.5% বেড়েছে। বিশ্বের শীর্ষ LNG রফতানিকারক যুক্তরাষ্ট্রে গত বছর নতুন করে 2টি প্ল্যান্ট চালু হয়েছে। এতে দেশটি থেকে গ্রুপের LSEGর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী 2024 সালে দেশটি 8,83,00,000 টন LNG রফতানি করেছে, যা আগের বছর ছিল 8,45,00,000 টন। নতুন বছরের শুরুতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে রেগে গিয়ে বিদ্যুতের তারের উপর গিয়ে শুয়ে পড়লেন এক যুবক। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মানায়াম জেলায় এমনই এক দৃশ্য দেখা গেছে, আর এমন দৃশ্য দেখে গ্রামের সবাই অবাক। গত 31 ডিসেম্বর ঝুলন্ত তারের উপর শুয়ে পড়েন এক যুবক। বিদ্যুতের তারের উপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে ওঠেন, তারের উপর শুয়ে পড়ার পর নড়াচড়া করছিলেন না। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মানায়াম জেলায় এমনই এক দৃশ্য দেখা গেছে। ওই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। পুলিশ বলছে অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে আসেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। ভেনকান্নাকে তার মা নিজের সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পর তিনি এই কাণ্ড ঘটান। মূলত নববর্ষ উদযাপনের সময় আরো মদ খাওয়ার জন্য ভেনকান্না তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন। চন্দ্রা, নিউজ 24। গ্লোবাল টাইম এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।